নমস্কার, শুরু করছি আজকের হোয়াট বেঙ্গল থিংস টুডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। মুভমেন্ট বা সক্রিয়তা, আজ দুই রাজধানীতে দুই সক্রিয়তা দেখা গেল। দিল্লিতে রাষ্ট্রপতির দরবারে গেলেন তৃণমূল সাংসদরা। দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ। কারণ তৃণমূলের দাবি নারদ মামলায় কেন্দ্রের আইনজীবী হয়েও তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, আর শুভেন্দু নারদ মামলায় অভিযুক্ত। যদিও তুষার মেহতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দেখা হয়নি, যদিও সেই বক্তব্যে আমল দিচ্ছে না তৃণমূল। অন্যদিকে কলকাতায় বিজেপি পুরসভা অভিযান করলো। তাদের অস্ত্র ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। অভিযান হালকা মাত্রার হলেও 50-এর বেশি বিজেপি নেতাকর্মী বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার হলেন। যদিও সেই অভিযানেও লক্ষণীয়ভাবে চোখে পড়ল শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি। তিনি আবার অভিযান নিয়ে টুইটে সক্রিয়। দুই রাজধানীতে দুই রাজনৈতিক সক্রিয়তারই অন্যতম মুখ্য চরিত্র হয়ে উঠলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে আমাদের আজকের আলোচনা এই নিয়েই। তৃণমূলের তুষার, বিজেপির ভ্যাকসিন, দিল্লিতে দরবার, কলকাতায় ধুন্ধুমার, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। তবে সবার আগে আজকে বিরোধী দল হিসেবে প্রথম পথে নামলো বিজেপি। আমরা দেখলাম ইস্যু ভোটের পরবর্তী হিংসা নয়, বরং ভুয়ো ভ্যাকসিন কেলেঙ্কারি। কারণ মানুষের আবেগ আর আশঙ্কা সরাসরি ভ্যাকসিনের সঙ্গেই জড়িত। পুলিশি অনুমতি ছাড়াই অভিযান, তবু পুলিশের সঙ্গে সংঘাতে গেল না বিজেপি। নেতারা যুক্তি দিচ্ছেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই তারা তীব্র আন্দোলনের পথে হাঁটেননি। রাজ্য যদিও 54 জনকে বিপর্যয় মোকাবিলা আইনে গ্রেফতার করলো। রাজনৈতিক মহল বলছে বিরোধী দল হিসেবে অস্তিত্বের জানান দিতেই আজ পথে নামে বিজেপি। আবার দায়িত্বশীল বিরোধীর বার্তা দিতে জঙ্গি আন্দোলনের পথেও হাঁটেনি তারা। তেরে ফুরে পথে। বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী দলের অভিযানের মূল ইস্যু কিন্তু ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নয়। মূল ইস্যু দেবাঞ্জনের জাল টিকাকাণ্ড। ওয়েলিংটন থেকে মিছিল শুরুর কথা ছিল। সকাল 10টা থেকেই সেখানে সব রকমের প্রস্তুতি নিয়ে তৈরি ছিল কলকাতা পুলিশ। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কর্তারা। দুপুর 1টায় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছন জয়প্রকাশ মজুমদার। দেবাঞ্জন দেবের অনুমতি ছিল। পুরসভার দিকে এগোতে গেলে হিন্দ সিনেমার কাছে ব্যারিকেডে আটকায় মিছিল। এরপর হঠাৎই পিছিয়ে গিয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে মিছিল এগোতে শুরু করে। সেন্ট্রাল অ্যাভিনিউতে গিয়ে তা তড়িঘড়ি আটকে দেয় পুলিশ। মিছিলে যোগ দেয় অগ্নিমিত্রা পালের নেতৃত্বে নারী মোর্চা। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর থেকে আরেকটি মিছিল বেরোয়, যার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষ মাঝপথেই মিছিল থেকে বেরিয়ে যান। ইমলের কাছে দুটি মিছিলকেই আটকে দেয় পুলিশ। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, সায়ন্তন বসু, রিতেশ তিওয়ারি সহ মোট 54 জন নেতাকর্মী গ্রেফতার হন। নির্বাচিত বিধায়কদের মেরে ধরে গ্রেপ্তার করছেন, আর নিজে বিধায়ক না হয়ে রাজ্য চালাচ্ছেন। ধৃত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয় সকলকে। শেষ মুহূর্তে যেহেতু পুলিশি পারমিশনটা হট করে এরকম দেননি, সেই জন্য বিভিন্ন রকম ধারাও প্রয়োগ করা হলো, আনলফুল অ্যাসেম্বলি এবং তার সাথে যা যা জড়িত ধারাগুলো রয়েছে। জলকামান, কাঁদানে গ্যাস কিংবা লাঠি কোনোটাই ব্যবহার করতে হয়নি পুলিশকে। বিজেপির দাবি তারা প্রতীকী প্রতিবাদ জানাতেই পথে নেমেছিল। শান্তি বিঘ্নিত হোক তা চাইনি। শান্তিপূর্ণভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, শান্তিপূর্ণ মিছিল করার কথা ছিল, কিন্তু পুলিশ তথা সরকার এত ভয় পেয়ে যাচ্ছে বিজেপিকে দেখলে। আজকাল তারা হিংসার আশ্রয় নিয়ে আমাদের আটকাবার চেষ্টা করেছেন। বিপুল হারের পরেও হার মানতে চায় না, জনতা অপছন্দ করছে, তাদের বিরুদ্ধে গেছে, সেটা মানতে চায় না, সবটাই বাহুবল। শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও তিনি আসেননি। দিলীপ ঘোষ এসে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যান। হালকা মেজাজের এই পৌর অভিযানকে কার্যত বিজেপির নেতারা ব্যাখ্যা দিচ্ছেন এইভাবেই যে করোনা পরিস্থিতির জন্য তারা কার্যত হালকা মেজাজে বা সেভাবে সংঘর্ষে না গিয়ে তারা এই একটা প্রতীকী অভিযান করলেন। TV9 বাংলার জন্য অঞ্জন, সৌরভ, পৌলমী, দীক্ষা, সোমা, সায়ন্ত এবং সুপ্রিয় রিপোর্ট, কলকাতা। বিজেপি পুরসভা অভিযানকে কটাক্ষ করেছেন পুর প্রশাসক ফেরহাদ হাকিম। তিনি কি বললেন শুনবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা দল শোচনীয়ভাবে হেরে গেছে, যারা বলেছিল পাওয়ারে আসবো 200 সিট আগে। এইবার তাদের মুখ রক্ষার জন্য কিছু করতে হবে, সেটা করছেন।
আলোচনা শুরু করব এই মুহূর্তে। আলোচনার জন্য যারা রয়েছেন আমার সঙ্গে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপ দা, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি তরফ থেকে সন্ময় ব্যানার্জি। সন্ময় বাবু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়। ভাস্কর বাবু, আপনাকেও স্বাগত। আমি প্রথমত সন্ময় বাবু আপনার কাছেই যাই। সন্ময় বাবু, আপনাদের বরাবর আমরা দেখেছি যে নির্বাচনের পরে আপনারা পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট নির্বাচন পরবর্তী যে হিংসা তাই নিয়ে সব থেকে বেশি সরব হয়েছেন, কিন্তু আজকে নামলেন পথে ভুয়ো ভ্যাকসিন নিয়ে। কেন? না, ভুয়ো ভ্যাকসিন নিয়ে কি আমরা নামবো না মন্দিরে? আপনারা সেটাই বলতে চাইছেন? না, কখনোই সেটা বলছি না, কিন্তু আপনারা যেভাবে এগিয়েছিলেন পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে এবং যেভাবে সরব হয়েছিলেন, এই ভুয়ো ভ্যাকসিনটাকে কি সাধারণ মানুষের অনেক বেশি আবেগ বা আশঙ্কা জড়িয়ে আছে, সেই জন্য বেশি করে এগোলেন এটা নিয়ে? আসলে মন্দিরে একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে বিরোধী দলে থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো প্রতিবাদ সুচারুভাবে প্রতিষ্ঠিত করা দরকার, সেটা রাজপথে নেমেই প্রতিষ্ঠিত করা দরকার। আমরা করেছি, কিন্তু সেখানে হয়তো একটু থামাচ্ছি, আপনার টিভির অডিওটা একটু মিউট করতে হবে, নয়তো অসুবিধা হবে। এই না, কারুর হয়তো চিন্তা ছিল যে এই আন্দোলনটা একটু রক্তক্ষয়ী আন্দোলন হবে, সেটা হয়নি বলে হয়তো কারুর মোহভঙ্গ হয়েছে। আমরা সাধারণ মানুষের কথাগুলো বিরোধী দলের পক্ষ থেকে সেটা তুলে ধরতে চাই, যার জন্য রাজপথে আমরা নেমেছি। রাজপথে পদযাত্রা হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে, পুলিশ অকারণে প্র্যাকটিক্যালি ধস্তাধস্তি করেছে, মহিলাদের ওপর নির্যাতন করেছে, এসব কাণ্ডগুলো ঘটেছে। কিন্তু আমাদের প্রতিবাদটাকে আমরা রেজিস্টার করতে চেয়েছি। আমরা বিধানসভার ভেতরেও রেজিস্টার করব, বাইরেও করলাম আজকে। আমি আসবো আপনার কাছে। অরূপ দা, আপনার কাছে আমার প্রশ্ন যে বিরোধী দল হিসেবে প্রথম দিন থেকে বিধানসভাতেও আমরা দেখলাম বেশ খানিকটা সরব বিজেপি, এবং আজকে তো রাস্তায় নেমে বেশ খানিকটা দায়িত্বশীল বিরোধী হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করলো। আপনারা কিভাবে দেখছেন? সন্ময়বাবুদের রোলটা 2রা মে পর্যন্ত ছিল 19-এ হাফ 21-এ সাফ, আর 2রা মের পর যখন নিজেরাই সাফ হয়ে গেছে তখন আর কোনো জায়গা না দেখে, যখন মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আর কিছু পাওয়া যাচ্ছে না, মানুষ ওদের এই শোচনীয় পরাজয়কে করুণার চোখে দেখছে, তখন আজকে নতুন করে বাজারে আবির্ভূত হয়েছেন। কোন ঘটনায়? যে ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে, তার বিরুদ্ধে খুনের চেষ্টা, প্রতারণা, সরকারি নথি জালসহ সমস্ত বিষয়ে কলকাতা পুলিশ মামলা রুজু করেছে, বিচার প্রক্রিয়া চলছে এবং সর্বোচ্চ শাস্তি মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত হস্তক্ষেপ করে বলেছেন যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই ইস্যুকে বাজার গরম করার জন্য আজকে হাতিয়ার করছেন। আসলে কারা করছেন? যাদের নিজেদের দলটা একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। কদিন আগে আমরা দেখেছি যে ওনাদের দলের যে বিধায়কদের নিয়ে মিটিং ছিল রাজ্য সভাপতির উপস্থিতিতে, সেখানে বিধায়ক উষ্মা প্রকাশ করছেন, ঘুরিয়ে প্রকারান্তরে বিরোধী দলনেতার দিকে আঙুল তুলছেন যে তিনি জানেন না, অথচ বিরোধী দলনেতা দিল্লি চলে যাচ্ছে। আবার আজকের যে সভা তারা আয়োজন করেছেন তাতে নাম ছিল বিরোধী দলনেতার। দিলীপ বাবুর ডাকা অর্গানাইজেশনাল প্রোগ্রামের মধ্যে বিরোধী দলনেতা উপস্থিত থাকছেন না, আবার বিরোধী দলনেতা না জানিয়ে দিল্লি চলে যাচ্ছে, তার জন্য দিলীপ বাবু উষ্মা প্রকাশ করছেন। আরে নিজেদের ঘরের কোন্দল সামাল দিতে পারছে না, আজকে মানুষের সামনে এমন একটা বিষয় নিয়ে যেখানে মানুষের এই অভিযানে বিরোধী দলনেতা ছিলেন না, এইটা নিয়ে আমরা আমি আলোচনায় আসবো, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে 3 থেকে 77 যারা হয়েছে তাদেরকে কি আপনারা সত্যিই খুব হালকা নজরে দেখতে চাইছেন? দেখতে পারছেন কি? মন্দিরা এই লজিকটা খাটে না। তার কারণ হচ্ছে যদি 3 থেকে 77 দেখেন তাহলে আপনার 2016 আর 2021-এর কম্প্যারিজন করতে হবে, কিন্তু 2016-র পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, 2019-এর ফল সামনে এসছে। 2019-এর ফল যদি আপনি দেখেন তাহলে দেখবেন 121 থেকে বিজেপি নেমে এসছে 77-এ। অ্যাকচুয়াল পলিটিক্যাল রিফ্লেকশনটা যদি আপনি দেখেন তাহলে বিজেপি কিন্তু আসন সংখ্যা অনেক বেশি কমে গিয়েছে। লোকসভায় তারা 121-এ ছিল, সেখান থেকে 77-এ নেমে এসছে। আজকে 3 থেকে 77 দেখলে হবে না, 3 থেকে 77 যদি দেখেন তেমনিভাবে বিরোধী ভোটটা যেটা একটা সময় সিপিএম এ ছিল সেটা বিজেপিতে গিয়েছিল। আজকে বিজেপি কম্প্যারিজন করতে গেলে 121 থেকে কমে কেন 77 এলো সেই পর্যালোচনা আমি আপনার কাছে আসবো। এই মুহূর্তের একটি খবর, বিচারপতি কৌশিক চন্দে অনাস্থা, নন্দীগ্রাম মামলা ছাড়ার আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের রায় ঘোষণা বুধবার বেলা 11টায়। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, বিচারপতি কৌশিক চন্দে অনাস্থা, নন্দীগ্রাম মামলা ছাড়ার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, এখন মন্দিরে যে বিতর্ক চলছিল যে আদতে বিচারপতি কৌশিক চন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি শুনবেন কিনা, তার কারণ
মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্জি জানিয়েছিলেন যে যেহেতু বিজেপি থেকে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন একসময় কৌশিক চন্দ্র, এবং নন্দীগ্রামের যে রিকাউন্টিং এর যে মামলা সেটা অত্যন্ত স্পর্শকাতর মামলা, সেক্ষেত্রে একজন বিচারপতির একটা প্রভাবিত হওয়ার আশঙ্কা সবসময় থেকেই যায়, এবং সেখানে তিনি এই মামলা লড়তে চান না। এরপরে এটা নিয়েই দীর্ঘ সওয়াল জবাব হয়। বিচারপতি স্বয়ং তার নিজের হয়ে সওয়াল করেন যে এই মামলাতে কেন তিনি শুনতে পারবেন না, কারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরাও বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, সেখানে একজন বিচারপতির ক্ষেত্রে কেন এই ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে। অবশেষে সেই দীর্ঘ শুনানি, সেই মামলা শুনানি শেষ হয়েছিল। এতদিন পর্যন্ত তার যে জাজমেন্ট রায় সেটা ঘোষণা করা বাকি ছিল, যেটা এখনো পর্যন্ত লিস্টে দেখা যাচ্ছে হাইকোর্টের, যে আগামী বুধবার এটা রাখা হয়েছে ফর জাজমেন্ট হিসেবে, অর্থাৎ রায়দান হবে সেদিনকে বুধবার সকাল 11টায়। জানা যাবে যে আদতে বিচারপতি কৌশিক চন্দ্র এই মামলাটি নিজের কাছে রাখছেন নাকি কোনো কারণবশত এই মামলাটিকে ছেড়ে দিচ্ছেন। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই খবরের দিকেও আমাদের নজর থাকবে। আমি আবারও আলোচনায় ফিরে আসি। আমি একটু ভাস্কর বাবুর কাছে যেতে চাই। ভাস্কর বাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে আজকে আমরা বিজেপিকে যেভাবে দেখলাম, শুধু আজকে বলে না, বিরোধী দল হিসেবে বিধানসভাতেও আমরা যেরকম যে ভূমিকায় দেখলাম বিজেপিকে, তাতে অত্যন্ত সক্রিয় এক এবং দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করার একটা চেষ্টা। আপনি কিভাবে দেখছেন? 2 তারিখে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে বিজেপি পশ্চিমবঙ্গে 77টা সিট পেয়েছে, এবং যারা বিজেপিকে ভোট দিয়েছেন বা তৃণমূল বিরোধী যারা আছেন তারা ভেবেছিলেন যে এই ফলটা আরেকটু ভালো হতে পারত, কিন্তু হয়নি। কিন্তু ভোটের শতাংশ যদি দেখেন আপনি, তাহলে বিজেপি 38% কিছু ভোট বেশি ভোট পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস 48% কিছু বেশি ভোট পেয়েছে, এবং 50 লক্ষ ভোটের একটা ব্যবধান রয়েছে। কিন্তু যেটা দেখা গেল বিজেপির পরেই আর কি মুকুল রায়ের দল ছাড়া থেকে আরম্ভ করে 75টা সিট এখন অবধি আছে, কিন্তু এই 75 জন যা নির্বাচিত প্রতিনিধি আছেন তারাও যে এক ছাতার তলায় আছেন কিনা সেটা জানা যাচ্ছে না। প্রথম বিজেপি বিরোধিতা হয় বিধানসভাতে রাজ্যপালের ভাষণকে মানে বয়কট করা বা তাদেরকে সেটার মধ্যে দিয়ে, এবং আজ প্রথম রাজপথে যে বিরোধিতা জায়গাটা বিজেপি দেখালেন সেখানে শুভেন্দু অধিকারীর নাম ছিল, এবং এই বিরোধিতার জায়গাটাতে কিন্তু আজ তাদের সংঘবদ্ধ চেহারা, মানে বিরোধীদের সংঘবদ্ধ চেহারাটা সাধারণ মানুষের কাছে বিজেপি তুলে ধরতে ব্যর্থ হলেন। যে কথাটা জানা যাচ্ছে যে আমরা এখানে সবরাই মানে মানুষের একটা মানে গঠনমূলক বিরোধিতার জায়গা থাকেই। এখন হয়তো সেটা হতে পারে যে এখানে যে ব্যাপারটা নিয়ে বিরোধিতা করার ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়তো মানুষের কাছে অতটা পৌঁছবে না বলে হয়তো তাদের সমস্ত নবনির্বাচিত বিধায়করা উপস্থিত ছিলেন না, বিরোধী দলনেতার নাম থাকা সত্ত্বেও তিনি উপস্থিত ছিলেন না। তো এটাতে আগামী দিনে বিরোধী দলের যে ছত্রভঙ্গ অবস্থা সেটা আজকে রাজপথে আগের দিন বিধানসভাতেও পরিলক্ষিত হয়েছে। এটা প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস অনেক বেশি, যে আজকে তারা মিটিং করেছে, তারা বলেছে যে কোথায় কি বলা যাবে, তারা আরো বেশি। আমি সন্ময়বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যে কথাটা ভাস্কর বাবু তুলছেন যে সত্যি সরব হয়তো আপনারা সক্রিয় বিরোধী হিসেবে হয়তো দায়িত্ব পালন করছেন, কিন্তু সংঘবদ্ধ চেহারাটা তো দেখা যাচ্ছে না। না, ব্যাপারটা একটা কথা বলি আপনাকে। আজকে ধরুন একটা অভিজিৎ মুখোপাধ্যায় দল বদল করেছেন, কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন। সেই মিটিংয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন? যদি আমি এখন প্রশ্ন করি, প্রশ্নটা অবান্তর হবে। তার কারণ যে কোনো দল রাজনীতিতে চলে তাদের নিজস্ব কিছু প্ল্যান পরিকল্পনা মারফত। আজকে শুভেন্দু অধিকারী গেছেন ভগবানপুরে, সেখানে ঘর ছাড়া মানুষগুলো বাড়ি ফেরার পরও তাদের উপর সাংঘাতিকভাবে সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসবিদ্ধ অঞ্চলগুলোতে তিনি পরিদর্শনে গেছেন। ফলে দায়িত্বশীল দলের বিভিন্ন পদাধিকারীরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালন করেন, সেটাই হচ্ছে। সেটা নিয়ে ওই ঐক্যবদ্ধ চেহারা কেন দেখা যাচ্ছে না এত তাড়াতাড়ি ভাবার কোনো কারণ নেই। এক, দ্বিতীয়ত যে অরূপবাবু একটা কথা বলছিলেন আর সাফ কথাটা বলছিলেন, আসলে গণতন্ত্রে একটা মজা আছে। মজাটা কি বলুন তো? পশ্চিমবঙ্গের মাটিতে যে নির্বাচনটা হয়েছে, অরূপবাবুদের একটা অ্যাডভান্টেজ ছিল, 28%কে সঙ্গে নিয়ে লড়েছেন। ফলে ওই 28%কে সঙ্গে নিয়ে লড়ে 2,80,00,000 ভোট পেয়েছেন, আর আমরা 28%কে প্রায় সঙ্গে না নিয়ে লড়ে আমরা 2,30,00,000 ভোট পেয়েছি। ফলে তারপরে 2,30,00,000 ভোট পাওয়ার পরও যদি অরূপবাবুদের মনে হয় যে না বিজেপি সাফ, তাহলে বলার কিছু নেই। কেন রাজনৈতিক গণতন্ত্র যারা বোঝেন তারা বোঝেন যে কোনো ক্ষেত্রে কত ভোট পাওয়া গেল সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা এখন যে পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে, ভ্যাকসিন নিয়ে আমরা কেন সরব হচ্ছি? কলকাতা কর্পোরেশনে ভ্যাকসিন শুধু দেবাঞ্জন দেব নয়,
তপসু মারাকেও আমরা আসানসোলে পেলাম। দেবাঞ্জন দেবের গতিবিধি উত্তরবঙ্গ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি দেবাঞ্জন দেব বিভিন্ন সময় পুলিশের সঙ্গে লাঠি হাতে রাস্তায় ঘুরেছেন, ফলে বহু রথী মহারথীরা এর সঙ্গে জড়িত। আমাদের দৃঢ় বিশ্বাস যে ববি হাকিম, অতীন ঘোষরা সবাই এর মধ্যে জড়িত, ফলে স্বাভাবিকভাবে যে এখন ইনভেস্টিগেশনটা এই মুহূর্তে ইতিমধ্যেই চন্দন চ্যাটার্জি সিপিএম নেতা তিনিও যোগ দিয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো। শর্মাবাবু, আমি আসবো আপনার কাছে। অরূপদার কাছে একটু যাই। অরূপদা, আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি কিন্তু এই জায়গাটা ধরেই এগোতে চাইছে, এই ভ্যাকসিন ইস্যুতে রাঘব বোয়ালদের জালে ভরা। না, প্রথম কথা হচ্ছে রাঘব বোয়ালদের জালে ভরতে যদি হয় তাহলে সবার আগে সেই রাঘব বোয়ালদের জালে ভরতে হবে যাদের জন্য করোনার সেকেন্ড স্ট্রেন সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি ছড়ানোকে ডাক্তার থেকে বিজ্ঞানীরা আইডেন্টিফাই করেছিলেন উত্তরাখণ্ডের কুম্ভমেলার জমায়েতকে। সেই কুম্ভমেলায় যে আরটিপিসিআর টেস্ট করা হয়েছিল, পুরো আরটিপিসিআর কিটটাই ছিল জাল, এবং সেটা সর্বভারতীয় সমস্ত সংবাদ মাধ্যমে সমীক্ষায় উঠে এসছে, খবরে উঠে এসছে। দ্বিতীয়ত, আমাদের রাজ্যে এখানে ভ্যাকসিন কাণ্ডে যে ঘটনা ঘটেছে, প্রশাসনিক স্তরে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ এবং বিহারের গঙ্গায় করোনা রোগীদের লাশ আমরা ভাসতে দেখেছি। শুধু তাই না, মধ্যপ্রদেশের সরকারি পুরসভার পার্ককে সেখানে গণচিতা জ্বালানো হয়েছে, এবং সেই চিতা যাতে মানুষ দেখতে না পারে তার জন্য পার্কের বাইরে টিন দিয়ে পার্ককে ঘিরতে হয়েছে বিজেপি শাসিত সরকারকে। যারা এখানে বড় বড় ডায়লগ দিচ্ছেন, সন্ময়বাবু বলছেন, সবচেয়ে বড় কথা, সন্ময়বাবু একটা এমন দলে এতদিন ছিলেন কংগ্রেসে ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, এখন বিজেপিতে গিয়ে সাম্প্রদায়িকতার পাঠটা ভালো নিয়েছেন। ওই জন্য প্রথমেই একটা সম্প্রদায়কে বিশেষ করে দাগিয়ে দিচ্ছেন এই ধর্মের মেরুকরণের রাজনীতি। সন্ময়বাবু, আমি জানি না, উনি আগে তো অধীর ইউনিয়নে ছিলেন, মাঝখানে ফ্রিল্যান্স ইউনিয়ন, এখন আবার বিজেপি ইউনিয়নে ঢুকে নতুন করে নব্য বিজেপি না তৎকাল বিজেপি, ওনাকে প্রমাণ করার জন্য একটা সম্প্রদায়কে এভাবে আক্রমণ করতে হচ্ছে, এভাবে আক্রমণ করতে হচ্ছে সরাসরি। আপনি যে কথা বলেছেন সেটা আনকনস্টিটিউশনাল। আপনি একটা সম্প্রদায়কে আক্রমণ করে কথা বলছেন, আপনি একটা সম্প্রদায়কে আক্রমণ করে। সন্ময়বাবু, আমি আপনার বলার সময় বলিনি, সন্ময়বাবু, আমি আপনার বলার সময় বলিনি, আমি আপনার বলার সময় বলিনি। আপনার গাত্র দেওয়া হচ্ছে কেন? কারণ আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়টা আমি ধরিয়ে দিয়েছি। আপনি দয়া করে চুপ করুন, আপনি দয়া করে শিষ্টাচার পালন করুন। আপনার বলার সময় আপনি বলবেন, আপনার বলার সময় আপনি বলবেন, আপনার বলার সময় আপনি বলবেন। আপনি যখন আবার করছেন, আমি আসবো, তবে একটা কথা ঠিক যে এই দেবাঞ্জন ইস্যুকে রাস্তায় ইস্যু করে আসবো, অরূপদা আসবো, এই দেবাঞ্জনকে ইস্যু করে রাস্তায় নেমেছে বিজেপি। দেবাঞ্জন আর বিজেপি দুই ইস্যুকেই কিন্তু তৃণমূল কংগ্রেস হালকাভাবে নিচ্ছে না, সেটা কিন্তু স্পষ্ট। তা বোঝা গেছে শাসক দলের পরিষদীয় দলের বৈঠকে বেলা 12টায় নওসের আলী কক্ষে আজ তৃণমূল বিধায়কদের তালিম হলো, এবং সেখানে দেবাঞ্জন কাণ্ডের পর বিধায়কদের সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে আর কারা যাচ্ছেন। পাশাপাশি অন্য বিরোধীদের সঙ্গে বিজেপির কি পার্থক্য তা তৃণমূলের বিধায়কদের বুঝিয়েছেন মুকুল রায়। সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকতেও বলা হয়েছে। বিধানসভায় বিরোধীদের মন্তব্যে শাসক দলের বিধায়করা যাতে উত্তেজিত না হন তারও তালিম দেওয়া হয়েছে, অর্থাৎ অত্যন্ত সতর্ক তৃণমূল কংগ্রেস। আমি একটু এতদিন পর্যন্ত বিধানসভার অন্দরে যে বিরোধীদের মোকাবিলা করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তার থেকে এই বিরোধী বিজেপি অনেক বেশি আগ্রাসী, আক্রমণাত্মক, আনকম্প্রোমাইজিং। সেই বিরোধীদের বিধানসভার অন্দরে কিভাবে মোকাবিলা করা যায় তার তালিমই আজ বিধায়কদের দিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। আমি চন্দনবাবু আপনার কাছে একটু জানতে চাইছি যে এর আগে আমরা দেখেছি 2011 থেকে 2016-তে বামেদের ক্ষয়িষ্ণু হতেই আমরা দেখেছি, এবং তারপর 2016-র পর কিন্তু আমরা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক শব্দটা আমি ব্যবহার করছি, কারণ এবারের নির্বাচনের ফলাফল কিন্তু তাই বলছে। আমার আপনাকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপির এই যে বিরোধী দল হিসেবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ভূমিকা, আপনারা কিভাবে দেখছেন? যে দলটা 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে এইরকম একটা লকডাউন, যখন সারা দেশের মানুষ বিপদে আছেন, এরকম একটা সময় 258% দাম বাড়িয়েছে পেট্রোলের, 820% দাম বাড়িয়েছে ডিজেলের, 7 মাসে 250 টাকা দাম বাড়িয়েছে রান্নার গ্যাসের। এগুলো কি সম্প্রদায় দেখে ভাগ হয়?
একটা গ্যাস সিলিন্ডার 28% যে কথা সন্ময়দা বললেন, 28% আর বাদবাকি পার্সেন্ট থেকে হয় না, এটা সব সাধারণ মানুষ ব্যবহার করেন। তাহলে সমস্ত মানুষের ব্যবহার যে যখন মানুষ বিপদে, তখন এরা সব জিনিসের দাম বাড়াচ্ছেন। তার মধ্যে এগুলোর দাম কমানো যায় কি করে না, যদি পেট্রোল ডিজেল এগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে থাকে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিক্রি করে দেবেন, সেল বিক্রি করে দেবেন, ভেল বিক্রি করে দেবেন, আইএফবি বিক্রি করে দেবেন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড বিক্রি করে দেবেন। এটা কি চলছে? প্রধানমন্ত্রীর বাড়ি তৈরির জন্য কোটি কোটি টাকা খরচ হবে। তো এটা কি বিজেপি বিরোধী করতে গেলে তো একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করতে হয়। সেই বাস্তবের মাটিতে সন্ময়দা বা বিজেপি বিভিন্ন সময় বলে এসেছেন, আবারও একই কথা বলছেন। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে এই প্রথম 46 সালের পর আমরা দেখলাম বিধানসভায় কোনো বাম বিধায়ক নেই, এবং এই বিধানসভায় বিরোধী দলের ভূমিকা কারা পালন করছে? বিজেপি। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আমার শুধু প্রশ্নটা হচ্ছে, রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে আপনারা কিভাবে দেখছেন বিরোধী দল হিসেবে? আমি আপনাকে বলি, বিরোধী দল হিসেবে বিজেপি আজকে নেমেছে পেট্রোল ডিজেলের দাম যখন 100 টাকা হতে শুরু করেছে। আমরা গত 2রা জুলাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একদিক থেকে 8B থেকে একটি মিছিল, গড়িয়াহাট থেকে একটি মিছিল গেছি। মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদের অ্যারেস্ট করছে, যেতে দেয়নি। এই আন্দোলন কিন্তু শুরু করেছে বামপন্থীরাই। এই আন্দোলন গ্রামে গঞ্জে হাটে আপনি এই মুহূর্তে দেখুন, প্রত্যেকটা থানায় এই ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, ডেপুটেশন চলছে। তখন কিন্তু বিজেপি যেহেতু 100 টাকা জিনিসের দাম বাড়াচ্ছেন, কোন লজ্জায় মানুষের সামনে যাবেন তারা? প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন, মানুষ না খেতে পেয়ে মরছে, এরকম একটা অবস্থায় পেট্রোল ডিজেল প্রতিদিন দাম বাড়াচ্ছেন। এইরকম একটা অবস্থায় বিজেপিকে আগে তার নিজের জায়গা থেকে নীতি ঠিক করতে হবে, সাধারণ মানুষ যাতে সারা দেশের খেয়ে পড়ে বাঁচতে পারে। প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ানো যাবে না, পেট্রোল ডিজেলের দাম বাড়ানো যাবে না। এই ব্যাপারে আগে উত্তর দিতে হবে বিজেপিকে, যে তারা কেন প্রত্যেক দিন জিনিসের দাম বাড়াচ্ছেন, পেট্রোল ডিজেলকে 100 টাকায় পৌঁছে দিচ্ছেন। এই প্রশ্ন ছিল না, আমার প্রশ্নের খুব একটা ভালো উত্তর আমি পেলাম না যদিও। সন্ময়বাবু, এক্ষেত্রে আপনার উত্তরটা, উনি যে অভিযোগ করছেন। আমার কথা হচ্ছে, চন্দনবাবুরা এইসব কথাগুলো তো নির্বাচনের আগে 3 মাস কেন 3 বছর ধরে বলে বেরিয়েছেন, মানুষ কিন্তু বিশ্বাস করেনি। আসলে চন্দনবাবুদের অবস্থা হয়েছে বাংলার ইকোনমিকে 0% 100 টাকা করে পেট্রোল কিনতে বিশ্বাস করছেন? সন্ময়দা, মানুষ কি 100 টাকা পেট্রোল কিনতে রাজি আছেন? চন্দনবাবু, না, বিরক্ত করি একটু, মানুষ কি 100 টাকা পেট্রোল কিনতে রাজি আছেন? সন্ময়দা, চন্দনবাবু টিভির পর্দায় এসছেন, এটা আলিমুদ্দিন স্ট্রিট নয়, সৌজন্যটা 100 টাকায় মানুষ কি পেট্রোল কিনতে রাজি আছেন? আপনি বলুন, রাখুন। নিশ্চয়ই। আপনার বক্তব্যের সময় আমি বিরক্ত করিনি, আমাকে আমার কথা বলতে দিন, তারপরে আপনি বলবেন। আমার কথা হচ্ছে, চন্দনবাবুদের মানুষ বিশ্বাস করে না। গত 34 বছর ধরে কারখানাগুলোকে তাদের রাজত্বের আমলে কি অবস্থা করে ছেড়েছেন। কত 42 লক্ষ শ্রমিক আজকে তৃণমূল এবং সিপিএম আমলের মিলিয়ে আজকে বাংলার বাইরে কাজ করতে চলে গেছে চন্দনবাবুদের ভুল থিওরির জন্য, যার জন্য চন্দনবাবুরা শূন্যতে নেমে এসছেন। বরঞ্চ এখন চেষ্টা করুন সেন্সিবল পলিটিক্স করে, সেন্সিবল কথাবার্তা বলে বিজেপির দিকে আঙুল তুলে। এখন লাভ হবে না, এখন নিজেদের দিকে আঙুল তুলে বলুন যে আইএসএফ এর আমি খুব ছোট্ট করে ভাস্কর বাবুর কাছে একটা কথা জানতে চাইছিলাম। সেন্সিবল পলিটিক্স করার কথা বলছেন সন্ময় বাবুরা, সেক্ষেত্রে বামেদের ভূমিকা এখানে কি হওয়া উচিত? ভাস্কর বাবু, আপনি বিজেপির প্রতিনিধি হিসেবে আপনাকে বলতে হবে কেন 100 টাকার পেট্রোল হবে। আমি আসবো চন্দ্রবাবু, আমি আসবো। ভাস্কর বাবু, একটা আছে সাংগঠনিক বিষয়, একটা সমর্থনের বিষয়। এখনো 342টা ব্লক পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু বামপন্থীদের সংগঠন আছে, হয়তো সমর্থনটা অন্য জায়গায় শিফট হয়ে গেছে। বিজেপি সেই অর্থে কিন্তু কোনো সংগঠন গড়ে তুলতে পারেনি। বিজেপি তাদের নির্বাচনের বৈতরণী পার করতে চেয়েছিল তৃণমূল বা অন্যান্য দল থেকে বিভিন্ন নেতাদেরকে নিয়ে এসে। বামপন্থীদের যে ভোট ব্যাংকটা, সেই ভোটটা কি হয়েছে, তাদের বিজেপি বিরোধিতার জায়গাতে সঠিক অবস্থান না থাকার জন্য সেই ভোটটা তৃণমূল কংগ্রেস পেয়েছে। আমি এখনও বিশ্বাস করি, মানে এটা বিভিন্ন ডেটাতে দেখা গেছে যে বামপন্থীদের প্রত্যেকটা 342টা ব্লক সহ বিভিন্ন পৌরসভা থেকে আরম্ভ করে সব জায়গায় পোলিং এজেন্ট বসানো, ভোটার লিস্টের কাজ করার একটা ন্যূনতম সংগঠন এখনও আছে, গণসংগঠনগুলি সহ, বামপন্থী গণসংগঠনগুলি সহ। বিজেপি সেই জায়গাটা নেই। সুতরাং বিজেপির যে ভোটটা পাওয়া গেছে, এই ভোটটা তারা ধরে রাখতে আগামী দিনে পারবে বলে মনে হয় না। কারণ হচ্ছে যে এখানকার মানুষ সেই অর্থে যারা ভোট দিয়েছেন, তৃণমূল বিরোধী একটা ভোট গেছে বিজেপির কাছে, যে ভোটটা কিন্তু ভাস্করবাবু সত্যি কি তাই? কারণ বামেদের সংগঠন ওই তৃণমূল স্তরে থাকলেও তাদের আন্দোলন কিন্তু সেভাবে চোখে পড়ছে না, নজরে পড়ার মতো হয়নি। আমি আসবো এই আলোচনায়। বিরোধী দল হিসেবে যখন বিজেপি অত্যন্ত সরব, সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তখন তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না।
তাদের একমাত্র এজেন্ডা কি শুভেন্দুর সঙ্গে দেখা করছেন? এই দাবি নিয়ে সলিসিটর জেনারেলের অপসারণ চাইছে তৃণমূল। আবার বিজেপি পুরসভা অভিযানে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে জোরালো হচ্ছে জল্পনা। দিল্লি, কলকাতা দুই রাজনৈতিক সক্রিয়তাতেই মুখ্য চরিত্র শুভেন্দু অধিকারী। এবার আমাদের আলোচনা সেদিকেই মোড় নেবে। শুভেন্দু অধিকারী, তার কথা আমরা বলেছিলাম, তিনি টুইট করেছেন সশরীরে তিনি আর ছিলেন না অভিযানে। নবান্ন অভিযানে তিনিও ছিলেন, প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্য সরকারকে নিশানা করেছেন। বিপর্যয় মোকাবিলা আইনে বিজেপি নেতাকর্মীদের গ্রেফতার, নারদে অভিযুক্তদের গ্রেফতারের দিন নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ চললেও তখন কেন বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর করা হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নিজে যে আছেন সেটা জানান দিয়েছেন তিনি। যদিও আজকে বিজেপির যে পুরসভা অভিযান, সেই অভিযানে তিনি ছিলেন না, এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তা নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। সূচনা আছে ওনাদের কাছে কোনো কাজে তারা বাংলার বাইরে আছেন, কলকাতার বাইরে আছেন, সেই জন্য অনুষ্ঠানে থাকতে পারেননি। বাকি নেতারা ছিলেন। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার নেতা, বিধানসভায় তার দায়িত্ব, কিন্তু পার্টির সমস্ত সংগঠনের খবরাখবর সূচনা আকারে সবার কাছে থাকে। সেজন্য কয়েকজন এমএলএ থাকতে পারেননি, বাকি সব নেতারা প্রায় ছিলেন। যেহেতু এটাকে সবাইকে, প্রদেশের সবাইকে ডাকা হয়নি বা সব জেলা থেকেও ডাকা হয়নি, আমরা ছোট আকারে টোকেন আকারে করেছি, সেজন্য এখানকার স্থানীয় নেতারাই উপস্থিত ছিলেন। শর্মাবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যেটা দিলীপ ঘোষ বলছেন বটে যে বিধানসভা দায়িত্ব রয়েছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী, তা তো নয়। আজকে তো তার নাম ছিল, তিনি তাহলে ছিলেন না কেন? তাহলে ভাস্কর বাবুরা যে অভিযোগ করছেন বা অতনু দ্বারাও, এই অরূপ দ্বারাও যে অভিযোগটা করছেন যে সংঘবদ্ধ এখনো চেহারাটা দেখা যায়নি বিজেপির, তাহলে এখনো সংগঠন তৈরি করতে কি সত্যিই খামতি থেকে যাচ্ছে? মন্দির, একটা কথা বলি, কোনো একজন নেতা কোনো একটা অনুষ্ঠানে না থাকলেই সেখানে যদি ঐক্যবদ্ধ চেহারার অভাব হয় তাহলে আমার বলার কিছু নেই। তার কারণ শুভেন্দুবাবু আজকে ভেনিম্যাচ ছিলেন বাংলাদেশি আরেকটা প্রান্তে ভগবানপুরে, যেখানে ঘরে ফেরার পর মানুষের উপর চরম নির্যাতন হয়েছে, ভাঙচুর, লুটপাট, বীভৎস নারকীয় অত্যাচার হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই অঞ্চলে ছুটে গেছেন শুভেন্দুবাবু এবং সেখানকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে সঙ্গে নিয়ে গেছেন। সেটা আমরা সেই দৃশ্যটা দেখেছি, ছবিটাও দেখেছি। ফলে সমস্ত রাজনৈতিক নেতাদের দায়িত্ব বন্টন থাকে, ভাগ থাকে, তারা এক এক ক্ষেত্রে যান। ফলে স্বাভাবিকভাবে কলকাতা কর্পোরেশনের আজকের এই প্রতিবাদ আন্দোলনটা একটা নির্দিষ্ট কিছু মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনটা হয়েছে। এখানে কোনোভাবে ভাবার কোনো কারণ নেই যে এখানে শুভেন্দুবাবু নেই কেন, তার জন্য কোনো একটা সমস্যা হয়েছে, না, একদম নয়। দায়িত্ব নিয়ে বলছি, কোনোভাবেই নয়। দল ঐক্যবদ্ধ আছে এবং দেখবেন আগামী দিনে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াইটা কালকেই হবে, তো অন্য দলে চলে যাবেন হয়তো। কি বলছেন? তন্ময়দার কাছে একটা প্রশ্ন, এরকমই একই রকম ভাবে মুকুল বাবু সব্যসাচী বাবুর বাড়ি গেছিলেন লুচি আলুর দম খেতে, তখন বলেছিলেন লুচি আলুর দমের জন্য গেছি, পরে দেখা গেল চন্দনবাবু একটা কথা বলি না, চন্দনবাবু আপনি যখন প্রশ্ন করছেন একটা প্রসঙ্গের বাইরে গিয়ে, আমি আপনাকেও একটা প্রশ্ন করছি। আপনার অধীর চৌধুরী বলেছেন যে আইএসএফ আমাদের গ্যারান্টিটা কি করে দেবেন তন্ময়দা, সেটাই ভাবছি। না, একটু বলতে দিন। এটা 34 বছরের জমানা নয় যে আপনি একতরফা বলে যাবেন। সৌজন্যটা শিখুন। আবার বলছি, আরে এটাই বা ইচ্ছা 14 আপনার 6 বছরের জমানা যে আপনারা যা ইচ্ছা বলে যাবেন। এটা 34 বছর নয়, যা ইচ্ছা বলে যাবেন নাকি? আপনি না, আরে আপনার দল থেকে রোজ এমএলএ পাঠাচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে, আপনি টিভির সামনে বিরোধী দল বলে যাবেন। অসুবিধাটা কোথায়? আমি যে বিষয়টা প্রশ্ন, কেন অসুবিধাটা এই যে আপনার দল থেকে রোজ একজন করে এমএলএ তৃণমূলের দলের সাথে যোগাযোগ রাখে। চন্দন ভাই, একটু শুনুন কথাটা। অধীর চৌধুরী বলেছেন আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট নেই। আপনারা সিপিএমও কি সেটা বলছেন? আগে নিজেদের ঐক্যবদ্ধ চেহারাটা বাংলার মানুষকে দেখান, তারপরে বিজেপির ব্যাপারে মাথা আচ্ছা আজকে সন্ময়দা, আপনি তো সাংবাদিক ছিলেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে ছিলেন না। আমি আসবো, যদিও আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। আমার এখানে অরূপদা, আপনার কাছে প্রশ্ন, যে এই জায়গাটা কিভাবে সত্যি দেখছেন? আজকে শুভেন্দু অধিকারী ছিলেন না, যদিও আপনারা বারবার আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন যে কোনো ক্ষেত্রে। মন্দিরা, আমার ওই জনপ্রিয়টা বাংলা গান মনে পড়ছে দিলীপ বাবুকে দেখে, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না।
আজকে শুভেন্দু অধিকারী যখন সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করছে শুভেন্দু অধিকারী আসেনি, আর তার সপক্ষে যুক্তি দিচ্ছেন কে? সন্ময়বাবু। সন্ময়বাবু আর যুক্তি দিতে গিয়ে সিপিএম এর প্রতিনিধিকে বলছেন আপনার অধীরবাবু। সন্ময়বাবুর মুখ থেকে যিনি অধীরবাবুর ভাবশিষ্য ছিলেন তার এই ভুল বদলা যে দেখতেও ভালো লাগে সেটা অন্য প্রসঙ্গ, আমি আসছি পরে। আসলে বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনাটা সেদিন থেকেই প্রকাশিত হয়েছিল যখন সন্ময়বাবু আপনি আবার জ্ঞান দিচ্ছিলেন না শিষ্টাচারের, আপনি আবার জ্ঞান দিচ্ছিলেন না অন্যের সময় কথা না বলার, আপনি জ্ঞান দিচ্ছিলেন না একটু আগে জ্ঞান দিচ্ছিলেন না, একটু আগে ভদ্রতা শেখাচ্ছিলেন না, অন্যের কথা বলার সময় কথা বলতে নেই, অন্যের কথা বলার সময় কথা বলতে নেই, একটু আগে এই লোকটা জ্ঞান দিচ্ছিল। আমি অধীর বাবুর সঙ্গে ছিলাম এই লোকটা জ্ঞান দিচ্ছিল, এই লোকটা বামপন্থী প্রতিনিধিকে জ্ঞান দিচ্ছিল একটু আগে ওনার বলার সময় একটা কথা বলিনি। আচ্ছা বেশ বলুন, আপনি বলুন অরূপদা। একটা কথা বলিনি, তারপর উনি জ্ঞান দিচ্ছিলেন। বেশ আপনি বলুন অরূপদা। আপনি ব্যক্তিগত কথা বললেই জ্ঞান দেব। আপনি ব্যক্তিগত আক্রমণ করলেই জ্ঞান দেব। হ্যাঁ না না, কোনো ব্যক্তিগত আক্রমণ না অরূপদা, প্লিজ বলুন যেটা বলছিলেন। নাকি যে যা খুশি যাকে খুশি স্ট্যান স্বামীর মতো খুন করাবেন? যাই হোক, মূল বক্তব্যটা হচ্ছে এর আগে আমরা দেখেছি বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা আমরা এর আগে দেখেছি। নির্বাচনের আগে যখন শোভন চ্যাটার্জি এবং বৈশাখী দেবীকে প্রজেক্ট করে ওনারা মিছিল করেছিলেন, সেই মিছিলে শোভন চ্যাটার্জি বৈশাখী দেবী কেন আসেননি আমরা বলতে পারবো না, বিজেপি জবাব দেবে। আজকের এই অনুষ্ঠানে আজকের এই কর্মসূচিতে বড় বড় করে দিলীপ বাবুর পরে শুভেন্দু অধিকারীর নাম ছিল, আমরা দেখলাম শুভেন্দু অধিকারী আসেনি। কদিন আগে দেখলাম বিজেপির মিটিংয়ে দিলীপ ঘোষকে উষ্মা প্রকাশ করতে, যে দিলীপ বাবুকে বা দলকে না জানিয়ে কেউ যেতে পারবেন না, তার আগের দিনই দেখলাম যে তিনি দিল্লি চলে গেছেন শুভেন্দু অধিকারী। ওনাদের অন্তর্দ্বন্দ্ব সামলান। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বলছিলেন কৌশিক চন্দ্রের মামলা নিয়ে, একদম স্পেসিফিক্যালি দলগতভাবে আমরা আপত্তি জানিয়েছি। তার কারণ বহু ক্ষেত্রে কৌশিকবাবু বিজেপির সদস্য ছিলেন, বহু ক্ষেত্রে তিনি বিজেপির মিটিং মিছিলে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের আলোচনা নয়, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করছি না, ওটা একটা খবর এসেছিল, আমি তখন খবরটা দিয়েছিলাম মাত্র, এটা নিয়ে আলোচনা করছি না। আমি চন্দনদা আপনার কাছে, চন্দনবাবু আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে ভ্যাকসিন, এই ভুয়ো ভ্যাকসিন নিয়ে আপনারাও মিছিল করেছেন এবং আপনি যেরকমটা বললেন যে আপনারা প্রথম থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও রাস্তায় নেমেছেন। ঠিক 28শে জুন বামেরা পুরসভা, আপনারা পুরসভার সামনে ধর্নাও দিয়েছিলেন, স্বাস্থ্য ভবন অভিযানও করেছিলেন, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে বিজেপি আজকে রাস্তায় নেমে যেভাবে অভিযান করলো তাতে পুরো যে আলোটা পুরোটাই তাদের দিকে চলে গেল, লাইমলাইটটা পুরোটাই তারা নিয়ে নিল একেবারে। আপনাদের যেটা মূল জায়গাটা ছিল যে রাস্তায় নেমে আপনারা অভিযান করেন, আন্দোলন করেন, সেটাও তো হাতছাড়া হয়ে গেল। দেখুন, এখন এই মুহূর্তে কোভিড বিধি যা বলবৎ আছে তার নিয়ম অনুযায়ী 20 জনের বেশি এক জায়গায় জমায়েত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না, পরিষ্কার। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে যেখানে কর্মসূচি হচ্ছে 20 জনের বেশি মানুষকে কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমরা রেসপন্সিবলি কসবা থানা, কলকাতা কর্পোরেশন, স্বাস্থ্য ভবন প্রতিটা জায়গাতেই স্বাস্থ্যবিধি মেনে দূরে দূরে দাঁড়িয়ে এটা পালন করেছি। তার মানে এই নয় যে এই আন্দোলন কাল থেকে আগামী 1 মাস পর্যন্ত, কারণ এ তো কিছু দেবাঞ্জন দেব নিয়ে আপনারা বলছেন, আপনারা তাবাস্সুম আরাকে ভুলে যাচ্ছেন। দেবাঞ্জন দেব তো জাল আইএস, জাল ওষুধটা দিয়েছেন, এক ধরনের অপরাধ, জাল আইএস জাল ওষুধ দিয়েছেন। তাবাস্সুম আরা ইনি নির্বাচিত, ইনি তো জাল নন, ইনি অরিজিনাল ডেপুটি মেয়র, ওষুধও দিচ্ছেন অরিজিনাল, কিন্তু ঢুকিয়ে দিচ্ছেন এমন একজন মানুষের দেহে যিনি নির্দোষ, তিনি কিছুই জানেন না। তাহলে এই যদি রাজ্যের স্বাস্থ্যের হাল হয়, তাহলে সেক্ষেত্রে বামপন্থীরা আমরা রাস্তায় নেমেছি কোভিড বিধি মেনে, কিন্তু এর পরবর্তীকালে 1 মাসে আমরা যতই কোভিডের কথা বলুন না কেন, আপনাদের আন্দোলন এখনো কিন্তু চোখে পড়ার মতো নয়। এই জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি আসবো এর পাশাপাশি, যদি তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে চিঠির পর রাষ্ট্রপতির কাছেও দরবার করেছে, আমি আসবো তার আগে এই প্রসঙ্গেও আমাকে যেতে হবে যে তুষার শুভেন্দু সাক্ষাৎ বিতর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল। সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে রায়সেনায় গেলেন দলের 2 সাংসদ সুখেন্দু শেখর রায় এবং মহুয়া মৈত্র। নারদে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে সিবিআই আইনজীবী তুষার মেহতার সাক্ষাতের অভিযোগ নিয়ে সংসদেও সরব হওয়ার কথা বলছে ঘাসফুল শিবির। তুষার মেহতা এখনো কেন তার বাড়ির সিসিটিভি ফুটেজ সামনে আনলেন না, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এই প্রশ্নও তুলেছে তারা। রাজনৈতিক মহলের মতে এই ইস্যুতে তৃণমূল যে সরকারের সঙ্গে সংঘাত এবং চাপের রাস্তা থেকে সরতে চাইছে না তা ঘটনাক্রম থেকে স্পষ্ট। একবার দেখি। তুষার মেহতার
মেহতার বাড়িতে শুভেন্দু অধিকারী যাওয়ায় সলিসিটর জেনারেলের পদ থেকে তার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় তৃণমূল। সোমবার রাইজিনা থেকেও ঘুরে এলেন সাংসদ সুখেন্দু শেখর রায় ও মহুয়া মৈত্র। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে তাঁরা লিখেছেন, অমিত শাহের সঙ্গে একটি অনৈতিক বৈঠকের পরই তুষার মেহতার সঙ্গে আরেকটি অনৈতিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। অভিযুক্ত এবং তদন্তকারী সংস্থার আইনজীবীর এই বৈঠক সরাসরি স্বার্থের সংঘাত। সলিসিটর জেনারেলের পদকে ব্যবহার করে শুভেন্দুর বিরুদ্ধে মামলা প্রভাবিত করার জন্য এই বৈঠক। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয়নি বলে সলিসিটর জেনারেলের দাবির মূল্য তখনই থাকবে যখন তিনি সিসিটিভি ফুটেজ সামনে আনবেন। গুরুতর অপরাধের সঙ্গে অভিযুক্ত কোনো ব্যক্তি ভারতবর্ষের সলিসিটর জেনারেল বাড়িতে অবাধে ঢুকতে পারে এবং সর্বোপরি তার বাসভবনে ঢোকার অনুমতি বা কে দিল? রাষ্ট্রপতি শুনলেন মন দিয়ে আমাদের কথা। আমরা দাবি করেছি যে ওকে পদত্যাগ করতে হবে, নইলে ওকে অপসারণ করতে হবে। 1 জুলাই দিল্লিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়ি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই ইডির নানা মামলায় নিয়মিত সওয়াল করেন তুষার মেহতা। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারাধীন নারদ মামলাতেও সিবিআই এর আইনজীবী তিনি। নারদ মামলায় অভিযুক্তদের একজন বিজেপির খাতায় নাম লেখানো শুভেন্দু অধিকারী। ফলে তুষার মেহতার সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতে সন্দেহের অবকাশ রয়েছে বলে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অভিযোগ করেছে তৃণমূল। তুষার মেহতা অবশ্য দাবি করেন, শুভেন্দু এলে তার সাথে তিনি দেখা করেননি। বাড়িতে গেলেও বৈঠক হয়নি বলে দাবি শুভেন্দুরও। তৃণমূল প্রশ্ন তুলছে, শুভেন্দু অধিকারী কিভাবে তুষার মেহতার বাড়িতে ঢোকার অনুমতি পেলেন? আগে থেকে সব ঠিক করা না হয়ে থাকলে কি যে কেউ সলিসিটর জেনারেলের বাড়িতে এভাবে চলে যেতে পারেন? তুষার মেহতা বার কাউন্সিলের নিয়ম ও সার্ভিস রুল ভঙ্গ করেছেন বলেও অভিযোগ তৃণমূলের। The Bar Council of India rules part 6 chapter 2. In that they say an advocate shall not do anything whereby he abuses or takes advantage of the confidence reposed in him by his client. When a person is special prosecutor for the CBI, his client is not just the executive or the government of India, and his client is the public of India. Law Officers Condition of Service Rules 1987 সরকারের হয়ে মামলা করছেন বা করবেন এরকম কোনো ল অফিসার, তার সঙ্গে যদি এরকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত মানুষের যোগ সাজস ঘটে, তাহলে সেটা সেই রুল 8 একে ভঙ্গ করছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেক টুইট করেছেন, তুষার মেহতা নিজের দাবির সপক্ষে প্রমাণ দিতে এখনো তার বাড়ির সব সিসিটিভি ফুটেজ সামনে আনলেন না। মিস্টার এসজি, আপনি বিজেপির সিক্রেট জেনারেল, দেশের সলিসিটর জেনারেল নন। বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে চাইছে তৃণমূল। সুপ্রিম কোর্ট ও বার কাউন্সিলের কাছে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অরূপদা, আপনার কাছে আমার প্রশ্ন, সলিসিটর জেনারেল কি নিজের ইচ্ছে মতো কারোর সঙ্গে দেখা করতে পারেন না? আপনারা এটাকে ইস্যু করছেন কেন? প্রথম কথা হচ্ছে যে আপনি যদি কোনো মামলায় পার্টিকুলারলি সলিসিটর জেনারেল থাকেন, মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং সেই মামলায় যিনি অন্যতম অভিযুক্ত, তার সাথে যদি দেখা করেন, তাহলে নিশ্চিতভাবেই তার একটা ওই ইন্টারেস্ট প্রকাশ পায় এবং সেক্ষেত্রে অপরাধীর একটা মুক্তি পেয়ে যাওয়া বা অপরাধীর একটা অ্যাডভান্টেজ, আনডিউ অ্যাডভান্টেজ, সেই সম্ভাবনা থেকেই যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের খুব পরিষ্কার দাবি, আমাদের দাবি হচ্ছে যে সলিসিটর জেনারেল বলছেন তার বাড়িতে গিয়েছেন একজন, মানে যার বিরুদ্ধে চার্জ রয়েছে সেই অপরাধী তার বাড়িতে গিয়েছেন। কার বাড়িতে? দেশের সলিসিটর জেনারেল। কিন্তু তিনি দেখা করেননি। তো তিনি যদি দেখা নাই করে থাকেন, তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, 30 মিনিটের মতো তিনি বাড়িতে ছিলেন, ক্যামেরার ফুটেজটা দেখিয়ে দিন। আমরা তো তার কথা বিশ্বাস করতে চাই। আমরা তো বলছি যে সলিসিটর জেনারেল যেটা বলছেন সেটা সত্যি কথা হোক, আমরাও চাই, দেশের মানুষও চায়। সিসিটিভি ফুটেজটা দেখিয়ে দিন। যদি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে শুভেন্দু অধিকারী তার সাথে মিটিং করেননি, সমস্যা মিটে গেল। যদি দেখা যায় যে সিসিটিভি ফুটেজে শুভেন্দু অধিকারী তার সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন, কোন ব্যক্তি যিনি নারদ মামলায় নিজে যেভাবে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনারা একের পর এক আক্রমণ করছেন, তাতে প্রকারান্তরে তাকেই তো হিরো বানিয়ে দিচ্ছেন বা নেতা বানিয়ে দিচ্ছেন না? হিরো বানানোর কিছু নেই। প্রথম কথা হচ্ছে মুশকিল হচ্ছে আজকে রাজ্য বিজেপিতে নতুন ভোর, বিরোধী নেতা ত্রিপল চোর। ওই ত্রিপল চোর যে চাকরি দেওয়ার নাম করে তার সেক্রেটারিকে দিয়ে টাকা তুলিয়ে, লক্ষ লক্ষ টাকা তুলিয়ে, যার সেক্রেটারি রাখাল বেরা এখন জেল খাটছে, আজকে সেই লোক নারদায় টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত, সে যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য সক্রিয় কে হচ্ছে? দেশের সলিসিটর জেনারেল। আমরা তো বলছি যে উনি যদি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, আমরা ওনাকে সম্মান জানাবো। যদি প্রকাশ করতে না পারেন, তাহলে দেশের সলিসিটর জেনারেলের পদ ছেড়ে বিজেপি সিক্রেট জেনারেলের চাকরি নিন, দেশের সলিসিটর
সলিসিটর জেনারেল পদ ছেড়ে দিন? অনেক কথা অরূপবাবু বলেছেন, আমি প্রথমত এক একটা করে উত্তর দেবো। সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজের কথা উঠছে, আমি হ্যাঁ না, কিন্তু উত্তরটা দেওয়ার সময়টা দেবেন। সিসিটিভি ফুটেজের গল্প যখন বলছেন, আমরা জানতে চাই বাংলার 15,000 কোটি টাকা গরু পাচার, কয়লা পাচারের টাকা পাচারকারী এখন ভারতবর্ষের পাসপোর্ট ছেড়ে দিয়ে যে বিনয় মিশ্র পালিয়ে গিয়েছেন, সেই বিনয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিনের পর দিন কি কীর্তি করতেন তার সিসিটিভি ফুটেজটাকে বাংলার মানুষকে দেখান, তারপরে সিসিটিভি ফুটেজের কথা বলবেন। এক দ্বিতীয়ত বিনয় মিত্র যে অভিষেক ব্যানার্জির বাড়িতে গেছেন তার প্রমাণ দেখান না। বলতে দিন, একটু থামুন, আপনি বলবেন পরে, বলবেন, সময় পাবেন। তুষার মেহতার বাড়িতে আমাকে একটু বলতে দিন। তুষার মেহতার বাড়িতে গেছেন, তুষার মেহতা বলেছেন আমি দেখা করিনি। আমার কথা হচ্ছে এই প্রসঙ্গে বলি, কুণাল ঘোষ, অরূপবাবুদের যিনি নেতা, রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক, তিনি সারদাতে অ্যাকিউজড হয়েছিলেন, এ রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করেছিল, যিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত। সেই কুণাল ঘোষ যখন অ্যাডভোকেট জেনারেলদের সঙ্গে দিনের পর দিন এখন মিটিং করছে, তাহলে কি আমরা অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগটা চাইবো? এ প্রশ্নটাও কিন্তু আসছে পাশাপাশি। আসলে তৃণমূল কংগ্রেসের বেশ, আমার চন্দ্রবাবু আপনার কাছে আমার প্রশ্ন, বেশ আমার সময় খুব সংক্ষিপ্ত, অরূপদা এবং শর্মাবাবু আমার রিকোয়েস্ট, সময় খুব সংক্ষিপ্ত। চন্দ্রবাবু আপনার কাছে আমার খুব ছোট প্রশ্ন, যে অভিযোগ পাল্টা অভিযোগ তো চলছে, আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনাকে যে আজকে দিল্লিতে গেছেন তৃণমূলের প্রতিনিধি দল, খুব ভালো কথা। সত্যি পার্লামেন্টারি ডেমোক্রেসির ওপরে মোদী সরকার যেভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ নামিয়ে আনছে, আমাদেরও অনেক প্রতিবাদ আছে। কিন্তু পার্লামেন্টে একটা এথিক্স কমিটি তৈরি হয়েছিল এই নারদ মামলার জন্য, তার চেয়ারম্যান ছিলেন শ্রীযুক্ত লালকৃষ্ণ আদবানি। সন্ময়বাবুর উত্তর দেওয়া উচিত যে কেন এথিক্স কমিটির একটা মিটিং হয়নি, আর অরূপবাবুর বলা উচিত যে আজ পর্যন্ত যখন দিল্লি গেলে ভাই, তাহলে তো তার আগে একটু এথিক্স কমিটির সঙ্গে দেখা করে এলে না কেন, তাহলেই তো সবটা মিটে যেত। আসলে তা নয়, আসলে একটা হিন্দি গান, যে প্রশ্নগুলো চন্দ্রবাবু তুলেছেন, গোটা পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ প্লিজ। আমার সময় খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, একদম সংক্ষিপ্ত সময়। শুভেন্দু অধিকারী এবং তুষার মেহতা এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন যেটা খুব নজিরবিহীন। আমি বলি, আর্টিকেল 76 আমাদের হাইয়েস্ট লিগ্যাল অথরিটি অ্যাটর্নি জেনারেলকে তার কনস্টিটিউশনাল পোস্ট, আর সলিসিটর জেনারেল পোস্টটা হচ্ছে একটা স্ট্যাটুটারি পোস্ট। সেটাতে সেই অ্যাপয়েন্টমেন্টটা ক্যাবিনেট কমিটি অ্যাপয়েন্টমেন্ট করে, এবং সেখানে পরিষ্কার লেখা আছে যে আমাদের দেশের যিনি সলিসিটর জেনারেল হবেন, এই সলিসিটর জেনারেলের মেয়াদ শেষ হচ্ছে আগামী 10ই অক্টোবর। 3 বছর মেয়াদ থাকে। 2018-র 10ই অক্টোবর উনি দায়িত্ব নিয়েছিলেন। সেখানে তিনি কোনো ব্যক্তিগত প্রাইভেট কোনো ক্লায়েন্টের কনসালটেশন থেকে আরম্ভ করে কোনো কিছুই করতে পারেন না, এবং সেখানে প্রত্যেকটা দিল্লির বাইরে কোনো কেস হলে পার ডে অ্যাপিয়ার্সে 40,000 টাকা তাকে দেওয়া হয়। এটা সরকারি, এবং সরকার, কেন্দ্রীয় সরকারের এই দায়িত্বপ্রাপ্ততে তার কিছু রুলস আছে। সেই রুলসটাতে যিনি অভিযুক্ত এখানে নারদা এবং সারদা কেসে, তার দেখা করতে যাওয়াটাও কিন্তু একটা আইন বহির্ভূত বিষয়। শুভেন্দু অধিকারী যদি দেখা করতে গিয়েও থাকেন, তাহলেও যে তদন্তে বা তাকে প্রভাবিত করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সলিসিটর জেনারেলকে, এটা কিন্তু প্রমাণিত হয়। সুতরাং এখানে এই নজিরবিহীন যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, এটা কনস্টিটিউশনাল এবং স্ট্যাটিউটারিতে দুটো আইনের মধ্যেই কিন্তু তারা পড়ে গেছেন। তুষার মেহতাকে জবাব দিতে হবে, তার বাড়িতে তিনি অনুমতি করে দিলেন, এই প্রশ্নটা আসছে। সুতরাং এই একটা নজিরবিহীন বিষয়। বেশ, আমাদের সেদিকে নজর অবশ্যই থাকবে। আমার সময় একেবারে শেষ। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই তুষার মেহতা কি জবাব দেন, তিনি কি সত্যিই তার বাড়ির সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সামনে আনেন, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যান্য খবরের দিকেও নজর থাকছে। আপাতত ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে এখানেই শেষ করলাম। আরও খবরের জন্য দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।